নমস্কার বন্ধুরা, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আজকে দেশ এবং রাজ্যের পরিস্থিতি কোন দিকে যেতে পারে এবং কি অবস্থায় চলছে সেই ব্যাপারে আপনাদের চোখ খোলার জন্য আলোচনা করব। এবং আপনারা অধিকাংশই যারা আমার ইউটিউব বা এই ধরনের যারা দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন কিন্তু এখন ভার্চুয়ালি এই মাধ্যমটাকেই বেছে নিয়েছেন তাদের কথা বলার জন্যে বা সাংবাদিকতা করার জন্যে, তারা জানেন যে মেনস্ট্রিম টিভি চ্যানেল তারা একেবারে তাদের যে মিনিমাম ভূমিকাটুকু পালন করা সেটা আর করছে না। তা নিয়ে ক্ষোভ আছে, ক্ষোভের বহিঃপ্রকাশ আছে, মানুষের বক্তব্য আছে। এটা নিয়ে পরবর্তী কোনো কালে বিস্তারিত আলোচনা করা যাবে। কিন্তু আজকে আমি যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি হতে পারে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এখনো যে তথ্য ভাণ্ডার পাওয়া যাচ্ছে তাতে বিজেপির এই সরকার তার বিরুদ্ধে সাধারণ মানুষ কিভাবে রিয়াক্ট করছে, প্রধান টিভি চ্যানেল আপনাদের যা বোঝাচ্ছে সেগুলোর সাথে বাস্তবের কতটা পার্থক্য, এই গোটা ব্যাপারটা সামনে আনব। তার আগে বলি, যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই সাবস্ক্রাইব করছেন না, যে পরিমাণে হওয়ার দরকার হচ্ছে না। দ্বিতীয়ত, লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই, এবং পারলে মেম্বারশিপ নেবেন। যদি খারাপ কিছু মনে হয়, ভুল করি, সেক্ষেত্রেও কমেন্ট করবেন, কারণ আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরে প্রহ্লাদ যোশী নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন, একেবারে আরএসএস এর লোক। আরএসএস এর শুধু নয়, মনুবাদী, ব্রাহ্মণ্যবাদী, আরএসএস এর যে অন্যান্য তকমা দেওয়া যায়। ধর্মেন্দ্র প্রধান যেভাবে মোগল পিরিয়ডকে বাদ দিয়ে, মুসলিম সভ্যতাকে বাদ দিয়ে সিলেবাস তৈরি করছিলেন, প্রহ্লাদ যোশীর আন্ডারে তার ভিন্ন কিছু হবে বলে আমার অন্তত মনে হয় না, বরঞ্চ ব্যাপারটা একই রইল। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিলেন যিনি উড়িষ্যার মানুষ, এবং ধর্মেন্দ্র প্রধান ওয়াজ এ বিগ ফান্ডরেজার দীর্ঘদিনে আরএসএস এর একজনের হাত থেকে এটা আরএসএস এর আর একজনের হাতে গেল, এবং প্রধানমন্ত্রী তার যে সাজানো একটা বক্তব্য রাখতেন সেইটা ছেড়ে হঠাৎ তার মনে হয়েছে সাধারণ পোশাকে পরে রিল যদি আমি বানাই তাহলে হয়তো এই নতুন জেনারেশন, যাদেরকে জেনজি বলা হচ্ছে, তাদের কাছে বা তরুণ প্রজন্মের কাছে আমি যেতে পারবো। যে কারণে কালকেও দেখলাম একেবারে অগোছালোভাবে আমরা যে ভিডিও করি সেটাও একটু গুছিয়ে নিয়ে করি, তিনি এমনভাবে দেখাচ্ছেন। এটাও কিন্তু একটা অ্যাক্টিং। নরেন্দ্র মোদী গত 12 বছর ধরে যা করেছেন সেটাও অভিনয়, এখনো যেটা আপনারা দেখছেন সেটাও অভিনয়। পুরো অভিনয়ের ওপরেই আছেন। কেন আছেন সেটা নিয়ে ব্যাখ্যা করব। তিনি যা বলেছেন সেটা বলি। টাস্কফোর্স তৈরি হচ্ছে, আজকে পার্লামেন্টে নতুন বিল আসবে, এবং নন্দন নীলকেনির আন্ডারে যে টাস্কফোর্স হবে এডুকেশনের, কি হবে না হবে জানি না। এই নন্দন নীলকেনি তিনি বিজেপির ঘনিষ্ঠ, অন্য কিছু হবে কি না, যদি সমস্যার কিছু সমাধান হয় তাহলে অবশ্যই সেটা অ্যাপ্রিসিয়েট করা যাবে। কিন্তু যে প্রধানমন্ত্রী তার শিক্ষাগত যোগ্যতা আজ পর্যন্ত প্রকাশ করেননি এবং দিল্লি হাইকোর্টে মামলা আটকে রেখেছে 2016 থেকে 2026, 10 বছর ধরে, অরবিন্দ কেজরিওয়াল বলে বলে যেটা মামলা ফাইনালি ফাঁস করতে পারেননি, শিক্ষাগত যোগ্যতা প্রধানমন্ত্রীর কি সেটা জানানো হবে না, জানানো যাবে না, আদালত বলছে। সেই প্রধানমন্ত্রীর কাছে কতটা আশা করা যায় স্বচ্ছতা, এটা আমি দর্শকদের কাছেই সরাসরি বলছি। এটা মনে করতেন যারা প্রধানমন্ত্রীকে ভগবান, যে প্রজন্ম মনে করতেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান, ঠিক হিটলারকে যেভাবে জার্মানির মানুষ মনে করতেন ভগবান, যেভাবে ইটালির মানুষকে মুসোলিনি নিজেকে ভগবানের দূত হিসেবে প্রজেক্ট করেছিলেন এবং তাতে পোপও কিছুটা সম্মতি দিয়েছিল তখন, আজ থেকে 100 বছর আগে। তো সেই রকমভাবে ভগবান নরেন্দ্র মোদীর যে মূর্তি আমরা তৈরি করা হয়েছে, সেই ক্ষেত্রে যিনি তার নিজের শিক্ষাগত যোগ্যতায় গত 10 বছর ধরে আটকে রেখেছেন। দেখুন, ক্লাস 4 পাস কেউ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, এতে সংবিধানের বা আইনগত প্রক্রিয়ার কোনো কোথাও আপত্তি নেই। কিন্তু কি কারণে প্রধানমন্ত্রী মোদী তার শিক্ষাগত যোগ্যতা, যে যেখান থেকে দিল্লি ইউনিভার্সিটি থেকে জানা যাবে তিনি যেগুলো এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে MA পাস করেছেন, সেটা
যিনি আটকে রেখেছেন গত 10 বছর ধরে, এক সময় না এক সময় তো জানা যাবেই, যখন এই শাসন চলে যাবে সেটা তো অবভিয়াসলি জানা যাবে। যেরকম ভাবে আমরা রাজ্যের শাসন চলে যাওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাস্ট্রায় নিয়ে অনেক কিছু জানতে পারছি, দেবরাজ সম্পর্কে অনেক কিছু জানতে পারছি, এক কাউন্সিলরের সম্পর্কে, সেই রকম এটাও জানা যাবে। এবং কিন্তু যিনি তার নিজের শিক্ষাগত যোগ্যতায় গার্ড করে রাখেন, তার কাছ থেকে কতটা শিক্ষাগত স্বচ্ছতা আজকের দিনের নতুন প্রজন্ম আশা করবে আমি সেটা জানি না। এইটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যাকে নতুন শিক্ষা সচিব নিয়োগ করা হয়েছিল, অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানের আগে নরেশ পাল গাঙ্গুয়ার, তিনি নিজেই 1,30,00,000 টাকা শসা চাষের জন্য ভর্তুকি নিয়ে ফেসেছেন, সেটা জানা যাচ্ছে। অর্থাৎ কখনোই বলা যায় না যে নতুন যারা আসছে তারা একেবারে ভয়ঙ্কর স্বচ্ছ ভাবমূর্তি। এমনকি প্রহ্লাদ যোশী, যিনি কয়লা মন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী হলেন, আজকে নচিকেতার সেই গানটা প্রাসঙ্গিক মনে হচ্ছে, কয়লা মন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী। তো তিনি একেবারে কয়লা মন্ত্রী ছিলেন এক সময়, তিনি আজকে শিক্ষামন্ত্রী হলেন। তো তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কে করেছিলেন? আজকের মন্ত্রিসভার সদস্য এইচ.ডি. দেবেগৌড়ার ছেলে কুমারস্বামী 2023 সালে এই ডাক্তারি ছাত্র ভর্তি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন, যদিও সেটা প্রমাণিত হয়নি। অর্থাৎ মাত্র 3 বছর আগেই কুমারস্বামীর অভিযোগ ছিল প্রহ্লাদ যোশীর বিরুদ্ধে। সেই ক্ষেত্রে এই প্রহ্লাদ যোশীর কাছ থেকে কতটা এক্সপেক্ট করা যাবে আমি জানি না আলটিমেটলি কি হবে। তো এবার আমি সরাসরি এই বিজেপির যে অদ্ভুত একটা ডিএনএ এবং মেন স্ট্রিম মিডিয়া সেটাকে কিভাবে প্রোটেকশন করে চলেছে, যে কারণে আজকে সাধারণ মানুষের রাগ হচ্ছে, যে কারণে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে দিনের পর দিন বিজেপির টুইটার হ্যান্ডেল, হোয়াটসঅ্যাপ থেকে সমস্ত ফরওয়ার্ড করা অমিত মালব্যর মিথ্যে কথা, মিথ্যে প্রচার ভেঙে গিয়ে সারা দেশ জুড়ে এই আন্দোলন হলো। এবং আন্দোলনটা এমন জায়গায় গিয়ে দাঁড়ালো, বিহার বন্ধ হলো এবং বিহার বন্ধে পুলিশ গুলি চালালো। দেখা যাচ্ছে AK-47 দিয়ে গুলি চালাচ্ছে। 3 জন যুবক আহত হয়েছেন এবং তাদেরকে নিয়ে বিহার এখনো উত্তপ্ত। সামনে একটি বিধানসভা কেন্দ্রের বাকিপুরে উপনির্বাচন আছে, যেখানে নীতিন নবীনের ছেড়ে দেওয়া পদ, যেখানে প্রশান্ত কিশোর দাঁড়িয়েছেন, আমি জানি না সেটা কি হবে, কিন্তু নিঃসন্দেহে চাপে পড়েছে। কিন্তু এই বিজেপির সিস্টেমটা বোঝাতে আর একটা ছোট উদাহরণ দিই। দেখুন, এই শনিবার দিনকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি বিধানসভায় ক্যাগ রিপোর্ট প্রকাশ করে বললেন যে PM কেয়ার ফান্ড, যেটা করোনার সময় করা হয়েছিল, তার যে 559 কোটি টাকা এসছিল, তার প্রপার ক্যাগের হিসেব হয়নি এবং 2022 সাল পর্যন্ত তার বহু টাকা খরচা হয়নি এবং 75টা অক্সিজেন প্ল্যান্টের কথা ছিল, তার মধ্যে শেষ অবধি দেখা যাচ্ছে 32টা সচল, অন্যগুলোর অবস্থা নেই। অর্থাৎ একটা গন্ডগোল, দুর্নীতি নিঃসন্দেহে মমতা সরকারের আমলে হয়েছে বলে স্বপন দাশগুপ্ত বলেছেন এবং ক্যাগ সেটা ধরেছে। অত্যন্ত সঙ্গত কথা। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখুন, এই PM কেয়ার ফান্ড, সেই PM কেয়ার ফান্ড যেটা করোনার সময় করা হয়েছিল এবং তার ট্রাস্টি কারা, অর্থাৎ এটা কোনো সরকারি ফান্ড নয় যে আজকে মোদি বদলে অন্য কেউ প্রধানমন্ত্রী হলে, ধরুন মোদির বদলে আমি ধরে নিলাম যে এমন একজন প্রধানমন্ত্রী হলো যে কোনো দলেই নেই, ধরুন চন্দ্রবাবু নাইডু হলো, তাহলে কিন্তু PM কেয়ার ফান্ডের ব্যাপারটা থাকবে না। এটা একটা ট্রাস্টির অধীনে। সেই ট্রাস্টিতে আছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারামন, KT থমাস আছেন, আর আছেন কারিয়া মুন্ডা, বিজেপির একবারে গোড্ডা থেকে একসময় তিনি সাংসদ হিসেবে জিততেন। আমি সে গোড্ডায় গেছিলাম, কারিয়া মুন্ডার আদিবাসী, তিনি তার ইলেকশন কভার করতে আমার মনে আছে একসময়। খুব সুন্দর জায়গা, তিনি যেখান থেকে দাঁড়াতেন, অত্যন্ত প্রাকৃতিক পথ সমৃদ্ধ। কিন্তু এই PM কেয়ার ফান্ডের কিন্তু কোনো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কোনো ক্যাগ, কোনো তার পরীক্ষা করে না, তার রিপোর্ট দেয় না। বলা হয়েছে এটা প্রাইভেট অডিট করা হয়, অর্থাৎ জনসমক্ষে কত টাকা কি আছে না আছে সেটা বা কি খরচা হয়েছে সেটা কিন্তু ক্যাগ ভেরিফিকেশন হবে না। অদ্ভুত ব্যাপার দেখুন, যে PM কেয়ার ফান্ডের টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়েছিল সেটা নিশ্চিতভাবেই করা উচিত বলে আমি মনে করি। সেটা ক্যাগ রিপোর্ট হয়েছে এবং তাতে বলা হয়েছে যে টাকা খরচা করা যায়নি।
অথচ যে পিএম কেয়ার ফান্ড যে তৈরি হয়েছে, মূল যে দিল্লিতে টাকার বাঞ্চটা আছে, যেখানে 2023 সালের 31শে মার্চ অব্দি তার পরের হিসেব পাওয়া যাচ্ছে না, 6,284 কোটি টাকা। কত টাকা? 6,284 কোটি টাকা ছিল ব্যালেন্স, যেটা বলা হচ্ছে। তার কিন্তু কোনো ক্যাগ রিপোর্ট হবে না, এবং এই 6,224 কোটি টাকা 2023-এর মার্চ অব্দি এন্ডিং এর পরে 24 গেছে, 25 গেছে, 26 গেছে, এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে তার খরচ খরচার কোনো হিসেব আসেনি। ঠিক যেভাবে শয়ে শয়ে কোটি টাকা আরএসএস বিভিন্ন খাতে খরচা করে, এবং আমরা দেখেছি প্রায় 600 কোটি টাকার উপর শুধু ওএনজিসি তার সিএসআর ফান্ড থেকে আরএসএস এর একটি শাখা সংগঠনকে দিয়েছে খরচা করার জন্যে। তো সেই টাকার কোনো অডিট হয় না, আরএসএস এর কোনো রেজিস্ট্রেশন নেই। অর্থাৎ মানে একটা কথাই আছে না, যে কৃষ্ণ করলে লীলা আর আমি করলেই বিলা, সেই রকম আমি যা খুশি তাই করব। এটাই কিন্তু আপনাদের বুঝতে হবে, এটাই আরএসএস, এটাই বিজেপি। তুমি করলেই দোষ। যদি স্বচ্ছতা আনতেই হয়, তাহলে পিএম কেয়ার ফান্ডকেও ক্যাগ রিপোর্টের আওতায় আনা উচিত। এই প্রসঙ্গটা ইদানিং হারিয়ে যাচ্ছে। অর্থাৎ নরেন্দ্র মোদীর যে স্বচ্ছতার কথা বলে আজকে এডুকেশন সিস্টেমে চেঞ্জের কথা বলছেন, সেই নরেন্দ্র মোদী তার শিক্ষাগত যোগ্যতা লুকাচ্ছে 10 বছর ধরে। যে বিজেপি সরকার এখানে এসে পশ্চিমবঙ্গে 2.5 মাসের মধ্যে ক্যাগ রিপোর্ট প্রকাশ করছেন এবং মুখ্যমন্ত্রী বলছেন যে জেলে ভরবো, সেই ক্যাগ রিপোর্টে দেখা যাচ্ছে পিএম কেয়ার ফান্ডে টাকা খরচা হয়নি, কিন্তু মূল যে পিএম কেয়ার ফান্ড তারই কোনো ক্যাগ অডিট করার কোনো যোগ্যতা নেই। এই রকম যখন একটা পরিস্থিতি, আরো অস্বচ্ছতার কথা বললে কিছু কিছু খবরের কাগজ, যেরকম বর্তমান কাগজ গতকাল অর্থাৎ রবিবার দিনকেই একটি খবর করেছিল, বর্তমান ইদানিং খবর করা আবার শুরু করেছে সরকারের ভূমিকা সমালোচনা করে। তাতে অনেকেই আপনারা জানেন না, কল্যাণী এমসের একটি বিশ্রামাগার তৈরি হচ্ছে, এবং সেই বিশ্রামাগার তৈরির জন্য 28,000 স্কোয়ার ফিট বিনা টেন্ডারে দেওয়া হয়েছে আহমেদাবাদের একটি সংস্থায়। বুঝতে পারছেন? অর্থাৎ আমি যে কথা ইলেকশনের আগে থেকে বলছি, আমি ইলেকশনের পরেও বলছি, যে কারণ হচ্ছে অন্য রাজ্যের অভিজ্ঞতায় আমি সমৃদ্ধ, আমি সাংবাদিক, আমি 36 বছর দুটো কাগজের সাংবাদিকতা করেছি, আমি কোনো ডিজিটাল ইনফ্লুয়েন্সার নয়, আমার লাখ লাখ লোক ভিউয়ারও নয়। কিন্তু সেই কল্যাণীর এমসের যে গুজরাটের কোম্পানি আহমেদাবাদের যাকে দেওয়া হয়েছে উইদাউট টেন্ডার, এবং এমসের কর্তৃপক্ষ তার কোনো জবাব দিতে পারছে না, এই 23শে জুলাই চুক্তি হয়েছে। সেই কোম্পানি আহমেদাবাদের দিল্লি, ভোপাল, নাগপুর, চণ্ডীগড়, পিজিআই সবারই ক্ষেত্রে টেন্ডার পাচ্ছে। অর্থাৎ আমি যে কথা বারবার বলছি, এই যে গুজরাট লবি, সেই গুজরাট লবির প্রধান দুজন মোদি শাহ, তাদের যে তন্ত্র, সেই তন্ত্রকে অক্ষুণ্ণ রাখতে গিয়ে এই গোটা ব্যাপারটা তৈরি করা হয়েছে। এবং তৈরি করার একটা শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিঃসন্দেহে ভারতের ক্ষেত্রে যে আন্দোলন হয়েছিল ছেলেদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমি একথাও মনে করি যে যেটা আগেও বলেছি, যে অভিজিৎ দীপকে এবং সোনাম ওয়াংচুকে যে অনশন হয়েছিল, সেটা মানুষকে সেই বিষয়টা ওই যন্তর মন্তরে জমায়েত করার ব্যাপারে প্রচণ্ড সাহায্য করলেও মানুষের ভার্চুয়ালি তার সাথে আরএসএস বিজেপির যোগাযোগ আছে, যে কারণে ওয়াংচু স্ত্রী গীতাঞ্জলি যখনই সফল হলো, তিনি এটাকে সনাতনী হিন্দু ছাত্রদের জয় বলে টুইট করলেন। এটা কোয়াইট আনন্যাচারাল লেগেছে, কারণ এখানে হিন্দু, মুসলমান, শিখ এইরকম তো কোনো বিষয় ছিল না। আমরা দেখলাম যে জুনেদ বলে যে মুসলিম যুবক সবাইকে খাবার দাবার সাপ্লাই করছিলেন, এমনি খাওয়াচ্ছিলেন, এই আন্দোলনে কোনো পলিটিক্যাল পার্টির লোক না, তাকে, তার পরিবারকে হ্যারাস করা হলো, তাকে তুলে নিয়ে গিয়ে হ্যারাস করা হলো উত্তরাখণ্ডে, সে ঘটনা আমরা দেখলাম। এবং পার্টিকুলারলি এই আন্দোলন যারা করেছে দিল্লিতে, তাদের ক্ষেত্রে ব্যাকট্র্যাক করলেও কলকাতায় কিন্তু তাদেরকে মেনস্ট্রিম মিডিয়া অর্থাৎ দালাল মিডিয়া, যেটাকে বলি টিভি চ্যানেল, মূলত 4-5টা টিভি চ্যানেল বলতে আমার কোনো দ্বিধা নেই। তার মধ্যে রিপাবলিক বাংলার যে ভূমিকা, সেটা সরাসরি তারা যে বিভাজনের সৃষ্টি করছে হিন্দু মুসলমানকে নিয়ে, সংবিধান বিরোধী। তার সাথে মুকেশ আম্বানির চ্যানেলও নেমে গেছে, তার সাথে জিও নেমে গেছে।
তারা এই বিষয়টিকে একেবারে দেশবিরোধী ছাত্রদের আন্দোলন হিসেবে তুলনা করছেন, এবং সেই মতোই আমি দেখতে পাচ্ছি এখানে সরকারও একটা অদ্ভুতভাবে প্রক্রিয়া নেওয়া শুরু করেছে। অথচ যিনি দিল্লিতে থেকে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, তিনি কিন্তু বলছেন যে এই আন্দোলনের সাথে কিন্তু বিদেশি শক্তির কোনো রকম ভাব নেই। অথচ আমরা কিন্তু এখানে জানতে পারছি যে বিদেশি শক্তির বিষয় রয়েছে। এরপরে যে বিষয়টা আলোচনা করা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়েছে, যে ন্যারেটিভে গোটায় ছাত্র আন্দোলনটাকে এইখানে এই মুহূর্তে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে, তাতে যে ছাত্ররা জমায়েত হয়েছিল সেই জমায়েত থেকে সাংবাদিকদের ওপর জুতো ছোড়া হয়েছে, ম্যানহ্যান্ডেল হয়েছে, এবং নিঃসন্দেহে যে জলের বোতল ছোড়া, ম্যানহ্যান্ডেল করা অত্যন্ত নিন্দনীয় কাজ, কিন্তু সেক্ষেত্রেও হিন্দু মুসলিম অ্যাঙ্গেল টেনে আনা হচ্ছে। তার থেকেও বড় কথা যেটা, দেখুন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদেরকে ডিফেন্স করা, তাদের বিরুদ্ধে সরাসরি গালাগাল করা কোনো অধিকার কারুর নেই, কিন্তু সেক্ষেত্রেও প্রশ্ন করতে পারে যেভাবে বলা হচ্ছে গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে যাদেরকে ধরা হয়েছে। গুন্ডা দমন আইনটা, আমার প্রশ্ন হচ্ছে, এখনো কি গুন্ডা দমন আইনের যা শোনা যাচ্ছে তাদের কি গেজেট নোটিফিকেশন হয়েছে? সম্ভবত গেজেট নোটিফিকেশন হয়নি। সেটা যদি না হয় তাহলে কি করে গুন্ডা দমন আইন প্রয়োগ করা যাবে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা দেখলাম বহিঃপ্রকাশ হিসেবে আন্দোলনের যে কেউ সিগারেটে আগুন জ্বালিয়ে প্রধানমন্ত্রীর ছবি পোড়াচ্ছে, নিন্দনীয়, কিন্তু সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কি জাতীয় মামলা করা যায়? শ্রীলেখা অতীতেও নানা রকম খারাপ কথাবার্তা বলেছে, এখনো খারাপ কথাবার্তা হয়তো বলে থাকতে পারে, কিন্তু আইনটা কি? আইনটা কিন্তু আর্টিকেল 19/1 ক্লজ 2, সেই ক্ষেত্রে কিন্তু ক্রিমিনাল অ্যাক্ট এটাকে বলা যায় না, এটা অনৈতিক, এটা আইন বিরুদ্ধে বলা যায় না। অন্যায় আর আইন বিরুদ্ধ এই দুটোর মধ্যে পার্থক্য আছে। দেখুন, অম্বিকেশ মহাপাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের ব্যাপারে কার্টুন এঁকে জেলে গিয়ে পরে জামিন পেয়েছিলেন, মামলা এখনো চলছে, পুরো নিপটাইনি। অম্বিকেশ বাবুর সাথে আমি কথাবার্তা বলে জেনেছি, কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয় যে এই আইন দ্বারা যারা প্রতিবাদ আন্দোলন করেছে বা প্রতিবাদের নানা রকম স্বরূপ দেখা গেছে সেটাকে হ্যারাস করা। সেটা যদি করা হয় তাহলে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদী, বিজেপি এবং এইখানে তাদের রাজ্যে যারা শাসক এসছেন তারা যে অসহিষ্ণুতার কথা বারবার ব্যক্ত করছে, এবং সেই অসহিষ্ণুতার কথা বলতে গিয়ে বারবার হিন্দু মুসলিম ন্যারেটিভ টেনে আনছেন, সেইটাই আইন, সেটা কিন্তু আইন নয়। এইটা আমাদের মাথায় রাখতে হবে। পরিশেষে বলি, এই আন্দোলন কি এখানে থেমে গেল? এটা নিয়ে অনেকেই জানতে চাইছে, আমরা এর দিকে তাকিয়ে থাকব। তবে একটা ঘটনা ঠিক, যেহেতু মোদী সরকার বোডাউন করেছে, মোদী সরকারের মধ্যে দিয়েই একটা ভেতরকার উড়িষ্যার এক সাংসদের মেয়ে, সে ধর্মেন্দ্র প্রধান সম্পর্কে যা বলেছেন, বলছে আমি আমার ইনস্টাগ্রাম থেকে উইথড্র করবো না, তার মা ক্ষমা চাইছে, কিন্তু সে কিন্তু ক্ষমা চাওয়ার মুডে নেই। অর্থাৎ নতুন প্রজন্ম যারা, তারা, আমি যে প্রসঙ্গগুলো বললাম, যেটা যাদের বয়স 40 অ্যান্ড অ্যাবভ, তা সত্ত্বেও নরেন্দ্র মোদী অ্যান্ড কোংকে ভগবান হিসেবে তুলে ধরেন। নতুন প্রজন্ম কিন্তু সেই প্রশ্নগুলো পরপর করতে শুরু করেছে, এবং এই প্রশ্ন করা থেকে আজকে বেরিয়ে আসছে প্রশ্নের মুখে নরেন্দ্র মোদী সরকারকে পড়তে হচ্ছে। সেই প্রশ্ন যত বাড়বে, সরকারের মধ্যে অস্থিরতা তত বাড়বে, এবং অস্থিরতা যত বাড়বে তত বিভিন্ন জায়গায় আন্দোলন হবে। এবং অতীতেও আমরা দেখেছি যে আন্দোলন যখন একবার হতে শুরু করে তখন নানা বিষয়ে আন্দোলন হতে শুরু করে, অর্থাৎ ভয় ভেঙে আন্দোলন। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যদি যাদেরকে ধরা হচ্ছে একেবারে ধর্ম চিহ্নিত করে করা হয়, বা অদ্ভুতভাবে তাদের আইন প্রয়োগ করা হয়, যে আইনের হয়তো ধারা এক্ষেত্রে দেওয়া যায় না, আলটিমেটলি মানুষের কিন্তু ভয় ভেঙে যাবে। এবং ভয় যদি একবার ভাঙে তখন কিন্তু মানুষ প্রতিবাদে সোচ্চার হবে। আর প্রতিবাদ যদি ক্রমেই বাড়ে তাহলে কিন্তু বিজেপি সরকারের পক্ষে কি দিল্লিতে কি রাজ্যে সমস্যার সৃষ্টি হবে, এবং সেই সমস্যা কিন্তু একটা রাজনৈতিক পরিবর্তনের দিকে দ্রুত ধাবিত হতে পারে। সুতরাং সবেমাত্র রাজ্য সরকার এসছে, তারা প্রতিটা কথায় যেভাবে রিয়্যাক্ট করছেন, যেভাবে হুমকি দিচ্ছেন, যেভাবে গুন্ডা দমন বিল প্রয়োগের কথা বলছেন, যেভাবে
ছবি পোড়ানোর জন্যে নিয়ে যাচ্ছেন। আমি তো দেখেছি বিজেপির বহু লোক মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পুড়িয়েছেন, লেফট সম্পর্কে অত্যন্ত কুরুচিকর কথা বলছে, টিভির অ্যাঙ্কাররা বলছেন। যেভাবে টিভির অ্যাঙ্কাররা বলছেন, তাদের বিরুদ্ধে তো সবার আগে হিন্দু মুসলিম বিভাজনের সাম্প্রদায়িক তনাবপূর্ণ অবস্থা সৃষ্টি করার জন্য মামলা হতে পারে। তো সেই ক্ষেত্রে এই গোটা ব্যাপারটা এমন একটা জায়গায় আসতে চলেছে যেটা একেবারেই অনভিপ্রেত, কাঙ্ক্ষিত নয়। এবং কাঙ্ক্ষিত নয় বলেই আজকের আমার এই ভিডিওটি করা। আপনারা যারা এতক্ষণ ধরে মন দিয়ে দেখছিলেন, তারা সকলে আশা করি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।